ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেদওয়ান আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে যুক্ত আছেন, অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান এবং দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ। দুজনকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সম্প্রসারণে। দিনের বাছাইকৃত সংবাদ নিয়ে আমরা আলোচনা করে থাকি। শুরুতেই আবু সাইদ খান, একটু আপনার কাছে আসতে চাই এবং জানতে চাই যে আজকে 11 দলীয় জোটে 253 আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা। জামায়াত 179, এনসিপি 30, কিছু জানানো হয়নি ইসলামী আন্দোলনের বিষয়ে। একটু জানতে চাচ্ছি এই জামায়াতের এই জোটের আসন বন্টন নিয়ে আপনার মন্তব্য। আচ্ছা, ইসলামী আন্দোলন এবং জামাতে ইসলাম দুটোর সঙ্গে ইসলাম আছে, জি, কিন্তু তরিকা আলাদা, এক তরিকার লোক তারা না। তো দুটোকে জোড়া লাগানোর চেষ্টা হয়েছে, লাগে নেই, এটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। তো এমনকি বাকি 10 দলের মধ্যেও নানা মত আছে, মানে 11 দল 10 দলে পরিণত হয়েছে ওদের বলা যায়, কেবলমাত্র ঘোষণার বাকি। বাকি যে এই সে 10 দল, তার ভিতরে বিভিন্ন মত এবং পথ আছে। তো এখানে তাই ঐক্য হওয়াটা কঠিন। তারপরে আমরা মনে করি যে রাজনীতিতে অনেকের চেয়ে ঐক্যটা ভালো। যার যার জায়গায় তারাও ঐক্যবদ্ধ হবে, তাতে রাজনীতিটা স্পষ্ট হয়। তবে এটা ঠিক যে এই নির্বাচনী জোট যেটা আছে, তো জামাত এবং যারা খিলাফত প্রতিষ্ঠার জন্য রাজনীতি করছে, এই 11 দল তাদেরই সংগঠন, কিন্তু সেখানে এনসিপি রয়েছে। এনসিপি তো তার ঘোষিত রাজনীতি এটা এখন পর্যন্ত বলেনি, বরং তার ঘোষিত রাজনীতির মধ্য দিয়ে যেটা এতদিন পর্যন্ত প্রতিভাত হয়েছে, যে অন্তর্ভুক্তিমূলক সমাজ, সেখানে সাম্য ন্যায় বিচারের কথা বলা হয়েছে। তো সেখানে কোনো ধর্মীয় রাজনীতির কথা এনসিপি প্রকাশ্য বলেনি, কিন্তু সেখানে এনসিপিও ঐক্যবদ্ধ হয়েছে। জানি না এখানে কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়েছে, এটা কি কেবলমাত্র নির্বাচনী আসন সমঝোতা? কিন্তু আসন সমঝোতা হলেও যেখানে এটা হয়েছে, এটা আসলে জোটই। কেননা তো সেই দলের পক্ষে তাকে প্রচার করতে হবে। যেখানে সে যেমন এনসিপির প্রার্থী নেই, সেখানে জামাতের প্রার্থী থাকলে জামাতের হয়েই কাজ করতে হবে। সেই দিক থেকে আমার কাছে মনে হয় এটা যাই বলা হোক আসলে জোট। তবে এই জোট শুরুতেই তো তার মধ্যে যে ভাঙ্গন দেখা দিল, আমার মনে হয় এই ভাঙ্গন প্রক্রিয়া এখানেই শেষ নয়, এটা আবার নতুন ভাঙ্গনও এখানে শুরু হতে পারে বলে আমি মনে করি। মানে ভাঙা গড়ার খেলা হতে পারে আরো। ইসলামী আন্দোলনের বিষয় কিন্তু এখন পর্যন্ত কিছু বলা হয়নি, কিন্তু এখনো 37টি আসন কিন্তু তারা বাকি রেখেছে। ধারণা করা যায় কি এই 37টি আসন ইসলামী আন্দোলনের জন্য? ধারণা, কিন্তু ইসলামী আন্দোলনের স্টেটমেন্টও দেখলাম, তাতে মনে হয় না যে তারা ফিরে আসবে। তারপরে তো রাজনীতিতে তো কিছু বলার নেই, কেন আমাদের রাজনীতিতে একটা সুবিধাবাদী উক্তি আছে, শেষ কথা বলে কিছু নেই। তো এখানে আসতেও পারে, তবে আমার কাছে সম্ভাবনা ক্ষীণ মনে হচ্ছে। ক্ষীণ সম্ভাবনা মনে হচ্ছে আপনার কাছে। জি, এম এ আজিজ, একটু আপনার কাছে আসতে চাই একই প্রসঙ্গে। এই যে আসন সমঝোতা নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানতে চাই সেটি। ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতাকে, সাইদ ভাইকে। দেখেন, এই যে ঐক্য 11 দলের যে সমঝোতাটা হওয়ার, সিট ভাগাভাগির যে সমঝোতার চেষ্টা করা হলো, এতে কিন্তু এনসিপি, সাইদ ভাই যা বলেছে আমি একমত হয়ে বলছি, এনসিপি সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি দেখেন, সবাই টুপি পরা শুরু করেছে এবং সবাই আপনার দেখেন তাদের রাজনৈতিক পরিষ্কার না। তারা বিএনপির সাথেও চেষ্টা করেছে, জামাতের সাথেও চেষ্টা করেছে, শেষ পর্যন্ত জামাতের সাথে তারা গেছে। তারা বলেছে মধ্যপন্থার দল, তারা সাম্য চায়, তারা ন্যায় বিচার চায়, সমাজে বৈষম্য বিলোপ করতে চায়। তাদের তো শেষ দাবি ছিল যে ফেসিবাদীর বিলোপ। তার প্রতিশব্দ আসে, যে উল্টা শব্দ হলো গণতন্ত্র, মানবিক বাংলাদেশ, আইনের শাসন, ন্যায়, আইনের শাসন, সুশাসন। তো সেখানে এনসিপি কয়েকটি ভাগে বিভক্ত হয়ে গেছে। তো এখন নারী প্রার্থী দেখেন, এখানে কোন দলের ভিতরে নারী প্রার্থী নাই। একজন আছে, সেটা অন্য দলের, জামাতের নাই। তো সুতরাং আমি বলবো যে অভ্যুত্থানের শক্তি, এটার তো একটা টিকে থাকা দরকার ছিল। তারা তো ধরেন উপদেষ্টা ছিল 3 জন, 3 জনই তো সরে আসছিল।
তারা যদি এইভাবে কোনো জায়গায় যুক্ত না হয়ে ধরেন 1-2 বছর বা 3 বছর নির্বাচন নাও করতো, তারা যদি প্রেসার শক্তি হিসেবে থাকতো, তাহলে কিন্তু তাদের যে মোটামুটি মৌখিকভাবে যে পলিটিক্সের কথা বলেছে, যে ন্যায় বিচার, তারপরে সাম্য, তারপরে আইনের শাসন, সুশাসন, এগুলো কিন্তু তার বাস্তবায়নের জন্য একটা চাপ তৈরি করতে পারতো। এখন তো তারা যে জামাতের সাথে ঢুকে গেছে, ইতিমধ্যেই দেখেন যে সবার মাথায় টুপি ঢুকে গেছে। অর্থাৎ তারা বোয়াল মাছ যখন ছোট মাছ খায়, তখন কিন্তু তাজাটাই খায়, এরপরে হজম হয়ে যায়। এরাও হজম হয়ে যাবে এবং এরা পলিটিক্স থেকে আমার মনে হয় না যে আর দাঁড়াতে পারবে ভালোভাবে। এটাই আমি বলবো আমাদের দেশের জন্য ক্ষতি হলো, যে তরুণরা, এখন তরুণদের 4 কোটি ভোটার আছে, তারা সবসময় দাবি করে। এখন তরুণদের আস্থাও তো এই লিডারশিপের উপরে আপনার আস্থা রাখবে না। আর তরুণদের নেতৃত্বে আর সহসা আন্দোলন প্রবীণরাও কিন্তু আস্থা রাখবে না। কারণ দেখেন 52 সাল থেকে সব আন্দোলনের অগ্রভাগে ছিল ছাত্ররা। সাহিদ ভাই মুক্তিযোদ্ধা ছিলেন। আপনি দেখেন 71 থেকে শুরু করে তো 71, 90, আপনার 24, তিনটা আমরা অন্তত সিনিয়র যারা আছি, আমরা রাজনৈতিক অনেক সূচকে এগোইছি, কিন্তু রাজনৈতিক সূচকে পিছিয়েছি। আমাদের আশা ছিল যে এই অভ্যুত্থানের পরে আমরা অন্তত আমাদের আশার দিকে অন্তত গতিটা সমাজের সৃষ্টি হবে। সেটা এনসিপির উপরে শত সমালোচনা করলেও খুব ভরসা করেছিলাম। আমাদের সেই ভরসাটা পূরণ হচ্ছে না বলে এই দফায়ও আমরা মনে হয় আমাদের প্রত্যাশা পূরণ হচ্ছে না। জি, এই প্রত্যাশার বিষয় নিয়েই কথা বলতে চাই, তবে একটা আমাদের বিরতিতে যেতে হবে। বিরতির পর ফিরে এসে প্রত্যাশার বিষয় এবং আরও একটি বিষয় রয়েছে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। সঙ্গেই থাকবেন আশা করি। সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান এবং দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ। বিরতির পর স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। প্রত্যাশা পূরণের কথা বলছিলেন আপনারা, প্রত্যাশা আসলে কতটুকু পূরণ হয়েছে গণঅভ্যুত্থানের পর, সেই বিষয় নিয়ে কথা বলতে চাই। তার আগে যে বিষয়টি আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে উগ্র গোষ্ঠীর কাছে জিম্মি অন্তর্বর্তী সরকার ঠিকভাবে নির্বাচন আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করলো নাগরিক প্ল্যাটফর্ম। আবু সাইদ খান, একটু আপনার কাছে আসতে চাই। আপনার কাছে কি মনে হচ্ছে যে 24-এর গণঅভ্যুত্থানের পর একটা উগ্র গোষ্ঠীর কাছে আমরা আসলে বন্দী হয়ে গিয়েছি অনেকেই? বিষয়টার সাথে কি আপনি একমত কিনা, মন্তব্য থাকলে জানতে চাই। আচ্ছা, দ্বিমতের সুযোগ নাই, আমরা বন্দী হই নেই, তবে উগ্রবাদের তো একটা উত্থান ঘটেছে এবং তারা নিজেদেরকে, হ্যাঁ, আন্দোলনের সঙ্গে ছিল, একমাত্র ছিল না, তারা তাদের রাজনীতিটা হাজির করছে এবং সেই রাজনীতিটা হচ্ছে ধর্ম আশ্রয়ী রাজনীতি এবং এই রাজনীতির মধ্য দিয়ে তারা দেশটাকে পিছনের দিকে নিয়ে যেতে চাইছে এবং তারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করছে, প্রকারান্তরে অস্বীকার করছে এবং তারা নতুন করে একটা বয়ান তৈরি করার চেষ্টা করছে। আমরা যেমন আওয়ামী লীগ আমলে দেখেছি যে মুক্তিযুদ্ধকে দলীয়করণ করার চেষ্টা করা হয়েছে, আর এখানে মুক্তিযুদ্ধকে অস্বীকার করার চেষ্টা হচ্ছে এবং দুটোই হচ্ছে দেশের অগ্রযাত্রার পথে বাধা। তো তারা এই বাধা সৃষ্টি করার চেষ্টা করছে এবং এইটা বিভিন্নভাবে, শুধু রাজনৈতিকভাবে না, সামাজিকভাবে উঠেছে। আমরা পাচ্ছি যে গ্রামে গ্রামে সেখানে বাউল ফকির বাড়ি, তাদের পর হামলা উৎসব চলছে, দরগা উড়িয়ে দেওয়া হচ্ছে, এমনকি ভালুকাতে সেখানে দীপু দাসকে নির্মমভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ধরনের নির্মম ঘটনা একের পর এক ঘটছে, কিন্তু এগুলোকে প্রতিরোধ করার কোনো চেষ্টা করা হচ্ছে না। এমনকি তো আমরা যেটা দেখলাম খোদ ঢাকা শহরে, তো এখানে হাদি হত্যাকে কেন্দ্র করে দুটো পত্রিকা, ডেইলি স্টার এবং প্রথম আলোতে হামলা চালানো হলো। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, প্রশাসন নির্বিকার ছিল। ছায়ানট এবং উদীচীর মতো ঐতিহ্যবাহী সংগঠনকেও গুড়িয়ে দেওয়া হলো। তো এসবগুলো তো ঘটছে, এটা তো এর পিছনে তো একটা সুনির্দিষ্ট রাজনীতি রয়েছে এবং যেটাকে বলা হচ্ছে মব। এবং আমার কাছে মব মনে হয় যে মবের পিছু একটা রাজনীতি রয়েছে এবং কিছু চেনা শক্তি তার পিছনে রয়েছে এবং তাদেরকে দমন করার জন্য কোনো চেষ্টা করা হচ্ছে না। জনমনে একটা ধারণা সৃষ্টি হয়েছে যে মবকে কেন সরকার দমন করতে পারছে না, দুর্বলতা কোথায়। তো সেই দুর্বলতা কোথায় সেগুলো প্রমাণিত, কেননা সরকার সংশ্লিষ্টরা এটাকে মব মনে করেন না। সরকার সংশ্লিষ্ট অনেকে এটাকে প্রেসার গ্রুপ এবং
বিক্ষুব্ধ জনতা মনে করেন। এবং এই সব সরকারের এই দুর্বলতার কারণেই সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা মব সংস্কৃতি চালু হয়েছে, এবং কোনো কোনো জায়গায় তো সরকার তো দুর্বলতা রয়েছে এবং তার নিজস্ব অবস্থানটাকেও নিরপেক্ষ রাখতে পারছে না। যেমন ধরুন যে এখানে আমি ব্যক্তিগতভাবে হাবট এর পক্ষের লোক, কিন্তু আমি বুঝতে পারি না যে সরকারের পক্ষ থেকে তো নিরপেক্ষ থাকবে। সরকারের পক্ষ থেকে হাবটের পক্ষে প্রচারণা করা হচ্ছে, স্টেট মেশিনারিকে ব্যবহার করা হচ্ছে, তাদেরকে সাপোর্ট দেওয়া হচ্ছে, এর কোনো আমি বুঝে পাই না। কিংবা এখানে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টারা অনেকেই কোনো কোনো দলকে উদ্ধৃত করছে, তো এবং তাদেরকে মনে হচ্ছে যে তাদের একটা সাপোর্ট রয়েছে। তো এই জায়গা থেকে সরকারও তার নিরপেক্ষতা রক্ষা করতে পারছে না। তো সবকিছু মিলে এইখানে একটা দুর্বলতা তৈরি হয়েছে। এমনকি তো এখানে বিভিন্ন কারণে আহ হুমকি ধমকি চলছে, কিন্তু যারা এই ধরনের অপতৎপরতায় জড়িত সরকার তাদের মানে কেশাগ্র স্পর্শ করছে না। তাই এই থেকে প্রতীয়মান হয় যে এই উগ্রবাদের উত্থানের পিছনে সরকারের দুর্বলতা, নির্লিপ্ততা জি রয়েছে, জি এবং যে জি কারণে প্রশাসন ও পুলিশও তার নিজস্ব ভূমিকা পালন করতে পারছে বলে আমি মনে করি। জি নিশ্চয়ই জানলাম আপনার কাছে। আমি আজিজ একই বিষয় আপনার কাছে জানতে চাই। তার আগে আপনি যে বিষয়টি নিয়ে বলছিলেন, আমি একটু এনসিপির বিষয়ে বলতে চাই। এনসিপি বলছে যে এটা নির্বাচনী জোট, এটি কোনো আদর্শিক জোট না। আপনি সেই বিষয় নিয়ে কথা বলছিলেন, আমরা একটু সেই বিষয়টাই আলোচনা করে তারপরে আমরা একটু উগ্র গোষ্ঠীর বিষয়ে আলোচনা করতে চাই। না দেখেন, এটা নির্বাচনী জোট হোক আর যাই হোক, শাহিদ ভাই আগে বলেছিল যে আসলে এটা জোট হয়েছে। এখন তাদেরকে 30টা সিট সম্ভবত তাদেরকে দেয়া হয়েছে। তাদের 300 সিটেই কিন্তু তাদেরকে জামাতের পক্ষে কথা বলতে হবে। হ্যাঁ, এবং বলছেও তাই। তারা এখন বিএনপির বিপক্ষে সব প্রার্থী বলতেছে, জামাতের পক্ষে বিপক্ষে বলছে, জামাতের পক্ষে বলছে। এটা তো নির্বাচনী জোট তো বটেই। তারা তো তাদের তো এখনো কোনো আদর্শ তৈরি করতে পারে নাই। তারপর ধরেন এই ইসলামিক ঐক্য জোট তো সম্ভবত আর আসছে না। তারা নিজেরা আর একটা জোট করার চেষ্টা করছে বলে ধারণা। তাদের জন্য 2বার সময় পেছানো হয়েছে, কিন্তু তারা আসে নাই, তাদের প্রত্যাশা পূরণ হয়নি। তো তারা এখন যে সিট রাখা হয়েছে তাতে তারা এগ্রি করবে বলে মনে হয় নাই। অর্থাৎ এই জোটটাও কিন্তু ভেঙে যাচ্ছে আমার ধারণা। তো সুতরাং আমি বলবো যে এই জোট যে করা হয়েছে, ধরেন তারা তো সরকারে যাওয়া প্রত্যাশা করে, এরা ইশতেহার দিবে কি করে? ধরেন আলাদা আলাদা যদি প্রতীক নিয়েও নির্বাচন করে, তাহলে তো যার যার মতো আলাদা ইশতেহার দিবে না একসাথে দিবে? ধরেন তারা সরকার গঠন করলো, সরকার গঠন করলে এক একজনের রাজনীতি নীতি আলাদা, তাহলে তারা কোনটা করবে? জামাত হলো ওখানে সবচেয়ে বড় দল, জামাত যে পলিসি পার্সু করবে সেটাই তো তাদেরকে মানতে হবে। আমি যেটা আগে উদাহরণ দিয়েছি। সুতরাং আমি বলবো যে হ্যাঁ, এই জন্য বলছি যে এইটা কিন্তু হোমোজেনিয়াস জোট হয় নাই। পলিটিক্যাল জোট না হলে তাদের পক্ষে ক্ষমতায় গেলেও কিন্তু রাষ্ট্র চালানো সম্ভব না। জি, আমি একটু উগ্র গোষ্ঠীর কাছে জিম্মি অন্তর্বর্তী সরকার, এই বিষয়ে কি আপনি একমত? না, আপনি দেখেন যে বিদেশে ব্যালট আপনার প্রবাসীদের ভোটার করা হয়েছে। হ্যাঁ, ভোটার যে কেউ হতে পারে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই যে তড়িঘড়ি করে আমাদের এই দেশটা তো এখন প্রবাসীরাই চালাচ্ছে বলা যায়, ডুয়েল সিটিজেনশিপ এটার ভিতরে তো অনেকেই আছে। তো যাই হোক, এখন আপনার তারা প্রবাসী, তাদের প্রবাসীদের সাথে দ্রুত ভোটার করছে। এখন আমার বক্তব্য হচ্ছে এর ভিতরে ডুয়েল সিটিজেন, ধরেন আমেরিকার, আমি একজন টক শো করতে গেছি, সে আমেরিকার সিটিজেন, সে এখানেও ভোটার হয়েছে, তার আনুগত্যটা কোথায়? এক। দুই হচ্ছে যে ধরেন এই যে তাদের ভোটার করার পরে কয়েকটা দেশে তো ব্যালট পেপার উদ্ধার হচ্ছে, কারো বাসায়, এর বাসায়, হোর বাসায় উদ্ধার হচ্ছে, তাহলে ভোটটার নিরপেক্ষতা থাকলো কোথায়? জি, এই প্রসঙ্গটা নিয়ে আসলাম, আপনি নিজেই বললেন। হ্যাঁ, তারপর বলুন। হ্যাঁ, তারপর ধরেন বাংলাদেশের ভিতরে আপনার ভোটার ট্রান্সফার করা হচ্ছে, এক অঞ্চলের ভোটার, অর্থাৎ জামাত বিশেষ করে বলতেছে যেখানে তাদের ভোট কিন্তু তাদের ভোটের সংখ্যা তো জানে, ভোট সংখ্যা যা তার চেয়ে ধরেন কম আছে, 5,000 ভোট একটা সেন্টারে, ওই 5,000 ভোট অন্য অঞ্চলের আর ভোট এখানে ট্রান্সফার করে নিয়ে আসতেছে। এগুলো করা হয়েছে তো, এবং এগুলো নিয়ে আলোচনাও হচ্ছে।
কিন্তু বিএনপি জামাতের কৌশলের সাথে হয় পারছে না, অথবা তারা কোনোভাবে নির্বাচনে যেতে চায় এরকম। সুতরাং এগুলো তো সব অপকৌশল। জি তো এখানে তো আমি তো বলবো যে এই যে জামাত, যে ধরেন এখন বিএনপি আওয়ামী লীগের সাথে কিছুদিন চলেছে, তারপরে দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে পরে, ধরেন যদি শেখ হাসিনার পতন না হতো, সে যদি পালিয়ে না যেত, ঢাকা ইউনিভার্সিটিতে কোনো শিবির পেতেন না। সুতরাং বিএনপির সাথে অল্প সময় বিএনপির আওয়ামী লীগের সাথে থেকেছে, জামাতের সাথে তো বিএনপির সাথে তো দীর্ঘদিন থেকেছে। জি এবং অনেকেই বলে এখন বিএনপির ভিতরে আপনার 10 থেকে 20% গুপ্ত জামাত আছে। তো বিএনপির তো এটাও চ্যালেঞ্জ যে 7টা জাতীয়তাবাদী মধ্যপন্থী রাজনীতি দল হিসেবে এটাকে দাঁড় করানো। কারণ এই যে গুপ্ত শিবির যদি থাকে, লেনিনের মতো বিদ্রোহের সময় দেখা যায় মূল দল নাই, সব বিপ্লবী দল হয়ে গেছে। জি জামাত যদি সংগঠিত হয়, তারা যদি একসময় শক্তিশালী হয়, ইসলামিক বিপ্লবের ডাক দেয়, তাহলে তো দেখা যাবে যে বিএনপি আর নাই কিছু, সব জামাত হয়ে গেছে। তো এই জন্য বলছি যে গুপ্ত রাজনীতি গণতান্ত্রিক রাজনীতিতে অ্যাকসেপ্টেবল না। জি তাহলে এই যে নাথান বোম তো দেশ স্বাধীন চাহিল অর্থাৎ থাকছে, গুপ্ত তাকে দেন আনসারুল্লাহ গুপ্ত রাজনীতির কথা বলছেন, এটি গণতান্ত্রিক মানে গণতন্ত্রের জন্য আসলে এটা হুমকি, এটা একসেপ্ট করা যায় না, আপনি সেটি বলছেন। আমি একটু আবু সাইদ খান একটু আপনার কাছে আসতে চাই, সংক্ষেপে একটু জানতে চাই। নির্বাচন নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করছেন এখনো, কেন এই সংশয়টা আপনার কি মনে হয় একটু সংক্ষেপে যদি বলতেন। না, নির্বাচন তো আমরা চাই, সবাই চায়, এবং জনগণের একটা চাপ আছে। তো যে নির্বাচন হওয়া উচিত, রাজনৈতিক দল, বৃহত্তর দল, বিএনপি সহ অন্যরা চাইছে। কিন্তু সরকারের যে আচরণ কিংবা কতিপয় দলের আচরণ, তো সেগুলা নির্বাচন অনুকূলে মনে হচ্ছে না। কেউ কেউ তুই আগাম ইস্যু তৈরি করার চেষ্টা করছে যে এই নির্বাচন প্রশাসন, পুলিশ কোন দলের প্রতি সমর্থন আছে, অর্থাৎ নির্বাচন নিরপেক্ষ হবে না, মেসেজ অনেকেই দেওয়ার চেষ্টা করছে। তো সবকিছু মিলে তারপরে আমার কাছে যেটা মনে হয় যে জনগণই তো সবচেয়ে বড় শক্তি। তো জনগণের মধ্যে যেহেতু নির্বাচন ভোট দেওয়ার আগ্রহ রয়েছে, জনগণের বিভিন্ন অংশ, যেমন ব্যবসায়ীরা মনে করছে যে তাদের বিনিয়োগ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সেখানে নির্বাচিত সরকার দরকার। সাধারণ মানুষও মনে করছে আইন শৃঙ্খলার অবনতি যেটা ঘটছে, এটা উত্তরণের জন্য নির্বাচিত সরকার দরকার। এবং সব পক্ষ থেকে এই ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আমার কাছে মনে হয় শেষ বিচারে এই আকাঙ্ক্ষারই জয় হতে পারে বলে আমি মনে করি। তবে নির্বাচন বিরোধী শক্তি সেখানে আছে, গুপ্তভাবে আছে, মানে কৌশলে আছে, বিভিন্নভাবে তারা অবস্থান করছে, এবং তাদেরকে মোকাবেলা করাটাই আমার কাছে মনে হচ্ছে এই সুষ্ঠু নির্বাচনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জি নিশ্চয়ই। এম এ আজিজ, আপনার কাছে খুবই সংক্ষেপে একটু জানতে চাই, নির্বাচন নিয়ে কোনো সংশয় দেখছেন সংক্ষেপে কিনা? হচ্ছে, আমি সাইদবার সাথে একমত হয়ে আমি শুধু বলছি, এই যে ইসলামিক আন্দোলন বাংলাদেশ যদি জামাত থেকে ছুটে যায়, তারা সরকার গঠনের প্রত্যাশা আকাঙ্ক্ষা তাদের আর থাকবে না। তখন কিন্তু এই জামাত, আমি পরিষ্কারভাবে বলছি, তারা নির্বাচন, এনসিপি এরা যাতে নির্বাচন না হয় সেই ষড়যন্ত্রেই তারা থাকবে। সুতরাং আমি বলবো যে এই ঐক্যজোট ভেঙে গেলে তাদের দেশের রাজনীতির পরিবর্তন ঘটে যাবে আমার কাছে মনে হয়। জি, আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ আজকে সংবাদ সম্প্রসারণে যুক্ত হবার জন্য, আবু সাইদ খান এবং এম এ আজিজ। সংবাদ সম্প্রসারণে এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন।